দেখেন এর পিছনে অনেক কারণ থাকতে পারে। কারণ সাধারণত আমাদের অভিজ্ঞতা বলে যে রাজনীতিবিদরা ক্ষমতায় গেলে তাদের সমস্ত টায়ার্ডনেস তারা একদম আর ফিল করেন। একদম। উনারা তখন হ্যাপি হতে থাকেন হুম। এবং এক ধরনের উদ্দীপনা অনুভব করেন, অন্তর্গত উদ্দীপনা। এটা আমাদের অভিজ্ঞতা যা বলে আরকি। তো এটা হয়তো ইমোশনাল কিন্তু ফিজিক্যাল টায়ার্ডনেস থাকতেই পারে। এবং যদি সেই লোকটা কিছুটা নির্লোক টাইপের হন, তাহলে তার যত টায়ার্ডনেসটা মানবিক আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চরিত্রটা আমরা এতদিন দেখেছি, সেখানে তার টায়ার্ড হতেই পারে। আবার আমি অন্য কিছু কারণও দেখি এখানে। অন্য কিছু কারণ দেখি এইভাবে, দেখেন আমাদের দেশটা কিন্তু ছোট। এই ছোট দেশে কিন্তু সবাই সবাইকে চেনে। যেমন আমেরিকা আপনি যেখানে থাকেন, এক রাজ্যের ইয়ের সঙ্গে মানে যুক্তরাষ্ট্রের একটা পার্টির সঙ্গে আরেকটা একটা স্টেটের হয়তো ২-৩ ঘন্টার সময়ের ডিফারেন্স আছে। তো ওখানকার কালচারও কোনো মিল নাই। হয়তো কেউ কোনদিন জীবনে যাই নাই ওখানে এরকম আছে। হুম। তো আমাদের এখানে কিন্তু অত বেশি না। সবাই সবাইকে চেনে, জানে। কোথাও দুর্নীতি হলে সেটাও আমরা জানি। আমি এই নতুন সরকারের সত্যি কথা বলতে গিয়ে যাবৎ যত দুর্নীতির কাহিনী শুনেছি মন্ত্রণালয় ভিত্তিক, তার মধ্যে এলজিআইডি মন্ত্রী এই মিনিস্ট্রির দুর্নীতির খবর আমি প্রচুর পাই। হয়তো মির্জা ফখরুল জানেন না। হয়তো উনাকে উনি অসহায়, উনার সঙ্গে যারা আছেন তাদের ব্যাপারে উনি হয়তো খেয়াল করতে পারেন না, নিয়ন্ত্রণ করতে পারেন না। এটা আমি যতটুকু জানি আরকি। মানে এগুলো ভুল হতে পারে। কিন্তু অভিযোগ যখন উঠে, অন্য কোথাও তো ওঠে না। উনারটাকে তো উঠছে কেন? উঠছে। তো এই সমস্ত কারণে উনি টায়ার্ড হতে পারেন। আমি সঠিক বলতে পারব না উনার টায়ার্ডনেস এর কারণ। এবং উনার বয়সজনিত কারণে টায়ার্ড হতে পারেন। হুম। উনি তো এই গত ২-৩ বছরে বেশ কয়েকবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন, দেশের বাইরেও গিয়েছেন। এগুলোও টায়ার্ডনেস এর কারণ হতে পারে। বিভিন্ন কিছুই হতে পারে। কাজেই তবে একটা আমি বিষয় এটা যেটা বলব মাসুদ কামাল আপনিও বলছিলেন যে ক্ষমতায় গেলে হ্যাপি হতে থাকে মানুষ বা হ্যাপি একটা হরমোনি হয়তো নিশ্চিত হয় কিনা বা বয়সজনিত কারণ বয়স তো ক্ষমতায় গেলে কমেও সেটাও আমরা দেখি। মানে আগে যেমন তাকে সবসময় খুব তখনও খুব বেশি দিন আগের কথা না, তখনও তার বয়স যথেষ্টই ছিল এবং তিনি খুব সক্রিয় থাকতেন সবকিছুতে এবং যাকে বলে ভোকাল সরবও থাকতেন। কিন্তু এখন তাকে সেভাবে সবখানে শোনা যায় না বা এটা কি একটা কারণ, তিনি কি মনে হয় মানে কোনোভাবে কি তিনি গুরুত্ব হারিয়েছেন বা হারাচ্ছেন বা যথাযথ গুরুত্ব পাচ্ছেন না, এমন কি কোনো কারণ থাকতে পারে? হতে পারে। শুনেন, গুরুত্ব বলেন এটা কিন্তু সবসময় যে মানুষ কাউকে হাতে তুলে দেয় তাও না। অনেকে আবার অর্জন করে নেয়। এটাও কিন্তু একটা বিষয় আছে। যেমন আমরা আ মানে আপনার সংসদে দেখেছি, সংসদের সবচেয়ে বেশি সরব ব্যক্তি হচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব। হুম। অনেকে উনাকে অনেক কিছুই বলেন, নানা রকম অ্যাডজেক্টিভ উনার নামের সঙ্গে যুক্ত হয়। আমি নিজেও কয়েকবার বলেছি যে উনি আইনগত বিষয়গুলো নিয়ে, সংসদীয় বিষয় নিয়ে, জুলাই সনদ নিয়ে, সংবিধান সংশোধন নিয়ে উনি এত বেশি সরব যে আমার মাঝে, মাঝে আইনমন্ত্রীর জন্য মায়াই লাগে। যে ভদ্রলোক এত কষ্ট করে আইনমন্ত্রী হয়েছেন, কিন্তু আইন হুম। বিষয়ক ব্যাখ্যা দেওয়ার সময়ই পাচ্ছেন না, সুযোগই পাচ্ছেন না। সব উনি হুম। দিয়ে দিচ্ছেন। আমরা ছোটবেলায় এরকম হতো কিন্তু। যখন ক্লাসে গেলাম, যাওয়ার পর স্যার বলল যে, "কালকে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটুকু ধরবো।" তো এমনি খারাপ ছাত্র ছিলাম তো। মাঝে, মাঝে ২-১ বার হচ্ছে একটা চ্যাপ্টার খুব মুখস্থ করে গেলাম। যে অন্য সময় পারি না, আজকে মুখস্থ করে গেছি। আজকে ক্লাসে ধরা মাত্র আমি বলে ফেলব। কিন্তু দেখা যেত আমাদের ক্লাসে ২-১ টা স্টুডেন্ট থাকতো। স্যার অর্ধেক প্রশ্ন বলার আগে এসে হাত তুলত। সে কথা বলতে। তো আমরা চান্সই পেতাম না। তো খুবই ঈর্ষা হতো। যে হুম। আমি আজকে কষ্ট করে শিখে আসলাম, আমি বলারই চান্স পেলাম না। তো আমার মাঝে, মাঝে মনে হয় যে আইনমন্ত্রী কি ওই ধরনের কোন অনুভূতিতে আক্রান্ত হন কিনা আমার মতো আমি জানি না। যে উনি আইনমন্ত্রী হয়েছেন, উনি বলার চান্সই পাচ্ছেন না। সব নিয়ে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী নেই ভালো কথা। উনি যদি আবার এর উনার কারণে কি নিজের প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রণালয় মায়া ভালো হয়? চালাইতেন, এই একই কারণে কি প্রধানমন্ত্রীর জন্য মায়া হয়? আমি ওটার জন্য আপাতত বলছি না। আমি আগে আচ্ছা। স্বরাষ্ট্রমন্ত্রীর সংক্রান্ত আলোচনা শেষ করিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের মন্ত্রণালয়কে ভালো চালাতে পারতেন, তাহলে আমার কিন্তু এত কিছু খারাপ লাগতো না। উনি কিন্তু ওইটা পারছেন না। উনার আমলে মব হচ্ছে, উনার আমলে পিটিয়ে মারা হচ্ছে। উনি ১ম দিন বলেছিলেন, "মবের শেষই হলো" বলছিলেন। হুম। মবের ইতি ঘটল। তো মুখের কথায় কি চিরা ভিজে নাকি? আপনি মব থামানোর জন্য কি করেছেন? কিছুই করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব যে উনি সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আল্লাহর রহমতে ব্যর্থ এবং যেটা উনার দায়িত্ব নয়, সেই দায়িত্ব পালনে উনি বেশ পারঙ্গম বলব পারঙ্গম। জি। যেটা মাসুদ কামাল এই ব্যর্থ বলার জন্য এখনই খুব মানে আগে বলে ফেলছেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। কারণ বলে যেটা আরকি হানিমুন পিরিয়ড সেটি অবশ্য নেই। হানিমুন পিরিয়ড হলো শব্দের রিসিভ এটা শেষ করি। হানিমুন আচ্ছা, পিরিয়ড হলো আচ্ছা। শব্দের রিসিভ পিরিয়ড। কারণ আপনি একটা ঘরের মধ্যে আগুন ধরাই দিলেন। আগুন ধরাই দেওয়ার পর এখানে ১০-১২ টা কাপড়-চোপড় আগুনে পুড়তেছে। আপনি আমাকে বলেন আগুন নিভায়েন না, আগুন নিভায়েন না। এটা হলো আগুনের হানিমুন পিরিয়ড। আপনি যদি ওই হানিমুন পিরিয়ড আগুন না নিভান, তাহলে কিন্তু ওই আগুনের পরে নিভাইতে পারবেন না। এটা মাথায় রাখেন। কাজেই হুম। হানিমুন পিরিয়ড বলতে কোনো পিরিয়ড নাই। এটা কার আছে জানি না। এটা কে আবিষ্কার করতে তাও বলতে পারব না। আগুন যা কিছু করার ওই হানিমুন পিরিয়ডেই করতে হয়। বিড়াল বিয়ের ১ম রাতে মারতে হয়। এবার দেখুন অবস্থা কল্পনা করেন। অনেক ধন্যবাদ জানাব মাসুদ কামাল। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে আসলে এই প্রসঙ্গটি একটু ছোট্ট করে শুনি। আপনার কি কোনো পর্যবেক্ষণ আছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আ এখন কেন টায়ার্ড? এখন কেন অবসরে যেতে চান?
ধন্যবাদ। প্রথম কথা তো হচ্ছে যে ফখরুল ভাইয়ের তো আসলে বয়স হয়েছে 77-78 এবং অনেক অসুস্থতা আছে। ভাবি অসুস্থ, ফ্যামিলির লোকজন অসুস্থ, ছেলেমেয়েরা বিদেশ থাকে, মেয়েরা বিদেশ থাকে। তো আর ক্লান্তির অনেকগুলো কারণ থাকে। ক্লান্তির কারণ থাকে, আমি এটা একান্তই আমার অবজারভেশন। আমি ফখরুল ভাইয়ের সাথে খুবই ক্লোজলি মেশার সুযোগ পেয়েছি বিভিন্ন সময়। রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা, মত দ্বিমত, তর্ক বিতর্ক, একই মঞ্চে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছি। আহ, শুধু রাজনীতিতে যে বনেদিয়ানা, ভদ্রতা, বিনয়, লেখাপড়া, কালচার্ড হওয়া, এর একটা অনেকগুলো সংমিশ্রণ আছে ফখরুল ভাইয়ের মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে। যেটা আপনি যদি আওয়ামী লীগের আমলে আশরাফ সাহেবের ভিতরে এই জিনিসগুলো অনেকাংশে ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তো এবং আমি তো ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে, বাট লন্ডনে ওনার সাথে যারা মেলামেশা করেছেন সবাই বলেছেন যে আশরাফ সাহেব অত্যন্ত পড়াশোনা জানা মানুষ ছিলেন, কালচার ছিলেন, কথাবার্তায় ভদ্র বিনয়ী ছিলেন, এটা ওনারা বলেছেন আর কি। তো এখন এইরকম একটা মানুষ যখন আপনার অনেক প্রত্যাশার পরে তো সরকার এসছে, এবং উনি তো দেশে ছিলেন, উনি তো নির্বাসনেও ছিলেন না, বিদেশেও ছিলেন না, গুম হয়ে আরেক দেশেও চলে যান নাই, উনি এখানে ছিলেন, গ্রেফতার হয়েছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বারবার। তো সেরকম একটা জায়গা থেকে উনি ক্ষমতায় আসার পরে যে প্রত্যাশাগুলো ছিল যে এইবার বিএনপি হিস্টোরিকলি ডেলিভার করবে, যে আফ্রিদি মাঠে নামলে আমাদের ভিতরে কিরকম একটা মানে এক্সাইটমেন্ট তৈরি হইতো আমার মনে আছে আর কি। যে শহীদ আফ্রিদি মানেই হলো 13-14 বল, 20-30টা বল খেলবে, কিন্তু হিউজ 4-6 ছাড়া সে মাঠ থেকে উঠে যাবে না। এই 13 বলে 30, 16 বলে 50 করে আউট হয়ে চলে যাবে। তো সেই রকম একটা এক্সপেকটেশনের জায়গা থেকে সরকার গঠন করে আমার মনে হচ্ছে বিএনপির পারফরমেন্সে এবং বিএনপির যে অ্যাটিটিউড, বিএনপির যে ডেলিভারি গুলো দিচ্ছে, এগুলো এগুলো ওনাকে অসন্তুষ্ট করছে। উনি ওটার ব্যাপারে সন্তুষ্ট না। অ্যান্ড টু স্টার্ট উইথ হিজ ওন মিনিস্ট্রি, যেটা মাসুদ ভাই বলেছেন যে ওনার যে প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রীর এপিএস হচ্ছে সাবেক ছাত্রলীগের নেতা দেখলাম। আপনার চিফ ইঞ্জিনিয়ার করছে এলজিআরডি এর প্রায় 200 কোটি টাকার লেনদেন হয়েছে, জানাজানির পরে 5 দিনের মধ্যে আবার এলজিআরডি ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করতে হয়েছে। এবং আমি ভিতর থেকে শুনলাম, আমাকে একজন সাংবাদিক বলছে যে এলজিআরডি যে মিনিস্টার তিনি জানতেনই না যেগুলো হচ্ছে। তাহলে দেখা গেছে যে উনি ওনার দলে ওনার কোনো ভিজিবিলিটি নাই। সালাউদ্দিন ভাই অথবা আংশিক আইনমন্ত্রী আসাদ ভাই, ওনারা ওনার ভিজিবিলিটি নিয়ে নিয়েছেন স্পোক্স পার্সন হিসেবে, পার্টি সেক্রেটারি হিসেবে। আর মিনিস্ট্রিতে প্রতিমন্ত্রী সব ওনার যে এয়ার টাইম থাকে, যে আপনারা যেটা এয়ার টাইম বলেন, এয়ার টাইম খেয়ে ফেলতেছে। তো ওনার কোনো এয়ার টাইম নাই। কিন্তু এরকম একটা জায়গাতে যখন উনি দেখতেছেন, তখন ওনার জায়গা থেকে দেখলে এটা জীবনের শেষ পার্লামেন্ট হতো ওনার। আল্লাহ তাআলা ওনাকে অনেক লম্বা হায়াত বাঁচায় রাখুন, আমার তো কোনো আপত্তি নাই, বাট বাংলাদেশের বাস্তবতা বলছি আর কি। এরকম একটা জায়গায় যে বাংলাদেশটার জন্য উনি লড়াই করেছেন, গণতন্ত্র, মতামতের স্বাধীনতা, তারপরে ডেভেলপমেন্ট, এই যে সবকিছু মিলায় সেই জায়গাটাতে ওনার সার্টেনলি ফ্রাস্ট্রেশন আছে, দ্বিমত আছে, যে এটা উনি উনি সন্তুষ্ট না। কারণ ক্ষমতায় গেলে আসলে মানুষ ফুরফুরে হয়ে যায়। আমি অনেক অযোগ্য লোককে চিনি এই পার্লামেন্টে, যারা ইউপি মেম্বার হওয়ার যোগ্য ছিলেন না, বুড়া, হাঁটতে পারতো না, দুইজনে ধরে, আমি নিজেও স্টেজে ধরে ধরে উঠাইছি, এরকম এমপি টেমপি মন্ত্রী আছে এই সংসদে, এরাও দেখি এখন খটখট খটখট করে হাঁটে, আপনার মনে হয় যে হিল করে হাঁটতেছে। তো এই জায়গাতে উনি হতাশ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, ক্লান্তির ছাপটা, এটা নিঃসন্দেহে আমার মনে হয় যে পারফরমেন্স রিলেটেড আর কি। যে বিএনপি সরকার হিসাবে ওনার যে ডেলিভারি করার কথা, সেই ডেলিভারি উনি করতে পারছেন না, ওনারা করতে পারছেন না, এরকম একটা অনুভূতি ওনাকে তারা করে ফিরছে। জি। দেখা যাক দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসে কিনা সামনের সম্মেলন বা তার আগেই বা সেই মুহূর্তের মধ্যে কোনো ব্যাখ্যা আসে কিনা, তখন নিশ্চয়ই আমরা ব্যাপারে বিস্তারিত জানবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একটু এটা জানতে চাই যে আপনি ওই যে বলছিলেন না আফ্রিদির মতো সরকার হবে কিনা, তারা হয়তো 13 বলে 30 বা 16 বলে 50 করে আউট হবার জন্য না, দীর্ঘ মেয়াদে খেলতে চায়, এই জন্যই কি তাদের পারফরমেন্স এরকম? একটা অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমান আজকে করেছেন যে সরকারকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করছে, বিরোধী দল সংসদে রাজপথে হট্টগোল করছে, আন্দোলনের হুমকি দিচ্ছে, এমন অভিযোগ করছে, যেখানে তারা মানে তিনি দাবি করছেন যে সরকার আসলে কাজ করছে। তো সরকার আসলে দীর্ঘমেয়াদী খেলতে চায়, বিরোধী দল আসলে অসহযোগিতা বেশি করছে কিনা সময়ের আগে? একটা বিষয় দেখেন, যে সরকারি দলের দায়িত্ব হচ্ছে বিরোধী দলের সহযোগিতা নেয়া, নেয়ার পরিবেশ তৈরি করা, নেয়ার জন্য নিজেদেরকে এঙ্গেজ করা। এখন দেখেন, জুলাই সনদ নিয়ে যেই বিষয়গুলোতে কোথাও নোট অফ ডিসেন্ট ছিল না বিএনপির, তেমন বিষয়গুলো কিন্তু বিএনপি এখন আপনার রেটিফাই করবার জন্য অর্ডিন্যান্স গুলো বিল আকারে তুলে নেয়। ধরেন মানবাধিকার কমিশন, আপনি আপনার সাথে এগুলো নিয়ে আলোচনা করেছেন, গুম কমিশন, তারপরে ধরেন আপনার জুলাই স্মৃতি জাদুঘর, এরকম অনেক বিষয় ছিল। ইভেন কমিটি মিটিং এও সকল দল একমত হয়েছে যে এইটা এই ফর্মে, এই শব্দে, এই প্রস্তাবটাই উত্থাপিত হবে। 20 মিনিট আগে প্রস্তাবনা দিয়ে পুরা ওলট পালট করে দিল। এখন প্রশ্ন হচ্ছে যে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্বটা কার? এখানে ট্রাস্ট বিল্ডিং এর দায়িত্ব হচ্ছে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমে সরকারি দলের। সরকারি দলকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। দ্বিতীয়ত দেখেন, যে আপনি যখন বলছেন যে বিরোধী দল সহযোগিতা করছে না, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা দরকার, যে আপনি আসলে কি সহযোগিতা চেয়েছেন ওনাদের কাছে, যেটা আসলে পান নাই। তো সেখানে তখন যেটা হবে, আমরা যারা বাইরে আছি, আমরা যারা কথা বলছি, রাজনৈতিক কর্মী, আমাদেরও বোঝা দরকার যে বিরোধী দলকেও আমরা এই সমালোচনার মধ্যে আনবো কিনা।
কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সমালোচনার কেন্দ্র হচ্ছে সরকার, বিরোধী দল না। তো সেই জায়গাতে বিরোধী দলের ফেইলিওর আছে কিনা, যে একটা ন্যাশনাল ক্রাইসিসে যেখানে ঐক্যমতের সাথে ভিত্তিতে একসাথে কাজ করা দরকার ছিল, সেখানে তারা সেটা করছে না, তারা ডিনাই করছে। বরং আমরা মাঝখানে শুনলাম স্পিকার সাহেব বিরোধী দলের প্রশংসা করছে যে এরকম সহযোগিতা আমরা এর আগে দেখি নাই পার্লামেন্টে। তো সেই বাস্তবতাতে আমার মনে হয় ডক্টর মাহাদি আমিনকে প্রশ্ন করে বলা দরকার যে সরকার আসলে কোন জায়গাতে সহযোগিতা চেয়েছে, পায় নাই, অথবা কি ধরনের সহযোগিতা চেয়েছে যেটা পায় নাই। বরং আমরা দেখতে পাচ্ছি যে সরকার ট্রাস্ট বিল্ডিং এ সিরিয়াসলি ফেল করছে। জি, আপনি বলছেন যে আস্থা ভঙ্গ, ট্রাস্ট বিল্ডিং এর কথা বলছেন, আস্থা ভঙ্গের কথা বলছেন, জুলাই সনদ সহ বিভিন্ন অধ্যাদেশ প্রসঙ্গে। কিন্তু মাহদি আমিনই বলছেন যে জুলাই সনদ সহ 16টি অধ্যাদেশ যাচাই বাছাই করে বাস্তবায়ন করবে, এটা আজকে বলছেন, কিন্তু এটার আগেও এই বিষয়টি মানে গুরুত্বপূর্ণ বা দায়িত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন। আপনারা কেন আস্থা এখানে রাখতে পারছেন না যে তারা আসলে যাচাই বাছাই করে বিষয়টা করবে? হয়তো তারা একটু সময় নিতে চান, এই ব্যাখ্যায় কেন আস্থা রাখতে পারছে না বিরোধী দল? না, কিছু বিষয় তো যাচাই বাছাইয়ের জন্য যথেষ্ট সময় আমরা সবাই মিলে ব্যয় করেছি। যেমন এই জুতায় জাতীয় সনদের অনেকগুলো বিষয় তো আমরা মাসের পর মাস একসাথে বসে কথা বলেছি, এবং সেখানে ডিটেল আলোচনা হয়েছে, ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা হয়েছে, শব্দ বাক্য নিয়ে আলোচনা হয়েছে। তো যেখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই, সেখানে আপনি নতুন করে কি যাচাই বাছাই করবেন? এবং যাচাই বাছাই করবার জন্য যে বিশেষ কমিটি করলো, ব্যুরোক্রেটদের কাছ থেকে আপনার বিভিন্ন মিনিস্টেরিয়াল মতামত নিয়েছে, সেই মতামতগুলো যদি আপনি পড়েন যে কোন অর্ডিন্যান্সটা কি কারণে আমরা রাটিফাই করবার জন্য তুলছি না, এই কারণগুলোই খুবই সাসপিশিয়াস। যে আওয়ামী আমলের অভিজ্ঞতা থেকে আমরা যে জায়গা থেকে বের হয়ে আসতে চাই, মানবাধিকারকে ফোরফ্রন্টে রেখে একটা রাষ্ট্র বিনির্মাণের জায়গা থেকে, সেখানে কারণগুলো কি? এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংবেদনশীলতা কথা বলা হয়েছে। আর ভাই, গুম করে কে? প্রাইভেট সিটিজেন তো একজন একজনকে গুম করে না। প্রাতিষ্ঠানিকভাবে সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড গুম করে কারা? আইন শৃঙ্খলা বাহিনী করে। আবার আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদারকি করবার জন্য বলা হয়েছে মানবাধিকার কমিশন নিজেই সুমোটো তদন্ত করতে পারবে, মামলা করতে পারবে। আপনি কেন বলছেন যে না, এটা তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত, প্রশাসনের নির্বাহী বিভাগের অনুমতি লাগবে? তো অনুমতি লাগলে তাহলে আমরা আগের থেকে আগালাম কোথায়? আমরা তো আগের পিছনের জায়গায় চলে গেলাম। তারপরে হচ্ছে আপনি টেলিকমিউনিকেশন আইন সংশোধন করা হয়েছে, একটা প্রভিশন অ্যাড করা হয়েছে যে আপনি এনটিএমসি একটা সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, আপনি জানেন, যারা মনিটরিং করে। মনিটরিং এর একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক আছে যে রাষ্ট্রের প্রাইভেসি, ব্যক্তির কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেট লাইফ বনাম রাষ্ট্রের নিরাপত্তা, এখানে কোথায় কোথায় বাউন্ডারি থাকতে হবে। সেখানে 600-র উপরে এই যে রিলেটেড গুম, মানবাধিকার কমিশন, টেলিকমিউনিকেশন আইন, এগুলো সবকিছু মিলে 600-র উপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে কনসালটেশন করা হয়েছে। এই কনসালটেশনে বর্তমান আইনমন্ত্রী, সাবেক আপনার অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইনভলভ ছিলেন, বিএনপির আইনজীবীরা ইনভলভ ছিলেন। তাহলে সাডেনলি আপনি কেন বলছেন যে আপনারা যাচাই বাছাই করতে হবে? বলছেন যে অধিকতর ভালো বিল করবেন, ফাইন। এখন তো এটা মানে কি, বর্তমান বিলটা মোটামুটি ভালো, তা আপনি আপাতত মোটামুটি বিলটা, ভালো বিলটা পাশ করে ফেলেন না। এরপরে আপনি আবার বাজেট অধিবেশনটা যাক, আপনি উইন্টার সেশনে আবার নতুন সংশোধনী প্রস্তাব করেন। তাহলে আপনি ট্রাস্ট বিল্ডিং এর জন্য এটা করতে হবে। ট্রাস্ট বিল্ডিং এর জন্য আমাদেরকে দেখা দরকার যে আপনি জাতির কাছে যেটা ওয়াদা করেছেন এটার ব্যাপারে আপনি সিরিয়াস, এবং আপনি বিকল্পটা হাজির করেন যে জাতির কাছে ডিবেটের জন্য, বিতর্কের জন্য। জি, আমি যারা মাসুদ কামাল আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই যে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য ভবিষ্যতের জন্য তুলে রাখছে, এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে কি আস্থা ভঙ্গের জায়গায় এখনই চলে গেছে সরকার? সরকারের এই অজুহাতটা আমার কাছে হাস্যকর লেগেছে। এবং আমার কাছে মনে, আপনি আমাকে একটা কথা বলেন, যেটা ফুয়াদ ভাই বললেন, আমি ওই মানবাধিকার কমিশন নিয়ে কথা বলি, এই একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, যেহেতু উনি এটা দিয়ে শেষ করেন, আমি এটা কি বলি। 2009 সালে মানবাধিকার কমিশনের একটা আইন করেছিল শেখ হাসিনা সরকার, 2009 সালে। তারপরে 2025-এ এসে এটাকে অধ্যাদেশ আকারে অন্তর্বর্তীকালীন সরকার পাঠ করেছে। এই সংসদে 2025-এর এই যে অধ্যাদেশটা, এটাকে রহিত করা হয়েছে। রহিত করে তারা বলেছে আবার যে তারা অধিকতর যাচাই বাছাই আরো শক্তিশালী করে তারা আরেকটা করবে। ভালো কথা, সেটা খুব ভালো লাগলো। তো কোথায় কোথায় শক্তিশালী করবে সেটা নিয়ে কিছু কিন্তু বলে না। আরো যাচাই বাছাই কবে শেষ করবে সেটাও কিছু বলে না। নতুন বিলটা কবে আনবে তাও কিছু বলে না। তারপরে তারা আবার আমাদের সান্ত্বনা দিচ্ছে এই কথা বলে, যেহেতু এটাকে রহিত করা হলো, তাহলে মাঝখানের সময়টা দেশে মানবাধিকার কমিশন থাকবে না, তা তো হতে পারে না। অতএব 2009-টাই চলবে। তাহলে 2009-টা এবং 2025-টা আমরা পাশাপাশি রাখি। আমরা অন্তর্বর্তী, আমি নিজে ব্যক্তিগত অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু সমালোচনা করি, আমরা অনেক কিছু প্রশংসা করি। যে কোনো প্রশংসা করি তার মধ্যে একটা কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আমার কাছে এটা পছন্দ হয়েছে, কারণ আমার পছন্দ অপছন্দ এটা তো একটা কম্পারেটিভ ব্যাপার। আমি তো 2009-এর সঙ্গে তুলনা করি, 2009-এর সঙ্গে তুলনা করলে 2025-এর এটা অনেক 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 ভালো। এই অনেক ভালোটাকে আপনি রহিত করতেছেন, করে আপনি পচাটাকে আবার জীবিত করতেছেন। তাহলে কি সে কি জানেন ভাই? তার মানে আপনি নিয়তের গন্ডগোল আছে ভাই, আপনি নিয়তটা খারাপ। আপনি চান না যে মানবাধিকারটা, মানুষের যে মানবাধিকার আছে এটা আগের চেয়ে একটু বেশি হলেও সমুন্নত হোক, এটা আপনি চান না।
শেখ হাসিনার মনে মানবাধিকার দুরবস্থা ছিল, ওইটা আপনার পছন্দ, এটা তো আপনি বলেই দিলেন তো আপনার কি পছন্দ। তাহলে এই আপনার এই পছন্দটা আমার পছন্দ না ভাই। আমি যেহেতু প্রচন্ড ভাবে আনহেপি, এবং আমি মনে করি যে এত এত মানে হাস্যকর ভাবে ওনারা লজিক দেন, ওনারা ধরেই নিয়েছেন এই দেশের মানুষ কিছু বুঝে না, এই দেশের মানুষ সব অকাট মূর্খ, সব জ্ঞানী দেয় সংসদে বসছে ওই 215 জন না কয়জন, ওনারা সবাই জ্ঞানী, আর আমরা সবাই লোক মানে ভাত টাত খাই না, দুর্বা ঘাস খাই। এত তো সমস্যা নেই ভাই। এটা কি সালাউদ্দিন সাহেবের জ্ঞান, আইনমন্ত্রীর জ্ঞান, নাকি সম্মিলিত জ্ঞান? বলতে পারলাম না। একজনের জ্ঞান হয় তাহলে একজনকে আমি সমালোচনা করবো, আর সম্মিলিত জ্ঞান হলে সম্মিলিত ভাবে সমালোচনা করবো। তাদের যে একটা যুক্তি, ধরেন তারা সন্ত্রাস বিরোধী আইন সেটিকে পাশ করে ফেলেছে, যে আইনে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটি পাশ করে ফেলেছে, এবং তারা কিন্তু বলছে, মানে সরকার বলছে যে এটিকে আরো সংশোধন করবার সুযোগ সামনে থাকবে, পাশ করে এটি বলছে। মানে একই যুক্তিতে যেই আইনগুলো আর কি, যেটি ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে ভালো আইন ভালো পাশ করে ফেলে ভবিষ্যতে তো যাচাই বাছাই করে আরো উন্নত করবার সুযোগ থাকবে, সেই একই যুক্তি যেটি সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে দিচ্ছে, ওইগুলোর ক্ষেত্রে অন্য আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন, বা অন্য আইনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না হলে সন্ত্রাস বিরোধী আইনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কেন? এর কি ব্যাখ্যা আছে? আমার কাছে অনেক কিছু ব্যাখ্যা নেই, এবং সন্ত্রাস বিরোধী আইন যেটা, আমি সন্ত্রাস বিরোধী আইনকে একটা কালো আইন মনে করি। এটাই হাসিনা সরকার করেছিল, কালো আইন করেছিল, বিরোধী দলকে দমন করার জন্য কালো আইন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ব্যক্তির সঙ্গে সত্তাকে যুক্ত করেছে। সত্তা যুক্ত করা মানে নিয়ন্ত্রণ কোনো পলিটিক্যাল পার্টিকে আদালতের মাধ্যমে তাদের নিষিদ্ধ করা যায়, এই দলগুলো ওরা সত্তা যোগ করেছিল, এবং সত্তা যোগ করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করবে বলে বলেছিল, এবং বিচার করার কারণে যতদিন বিচার না হয় ততদিন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত রেখেছিল। মূল ঘটনা আমি এই আইনটাকে অ্যাবসলিউটলি একটা কালো আইন মনে করি, যে এই ধরনের আইন থাকা পুরো সভ্য দেশে, পুরো গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন থাকা উচিত না। আমি দেখেন এই আইনের ব্যবহারটা কি, সিম্পল উদাহরণ দিলে অত আমি তাত্ত্বিক আলোচনা যাচ্ছি না, এই আইনের ব্যবহারটা কি। এই যে আমাদের সাংবাদিক যে কটা ধরা হয়েছে, ধরেন আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, এই যে আবু আলম শহীদ খান, এদেরকে ধরা হয়েছে এই আইনে ধরা হয়েছে, শওকত মাহমুদ, এদেরকে এই আইনে ধরা হয়েছে। কিন্তু কিছু একটা করলো, সন্ত্রাস বিরোধী আইনে ধরে দিল। তো এই আইনটা আমাদের পছন্দ, এটা কালো আইন, এবং এই কালো আইনকে কিন্তু অতি যত্নের সঙ্গে পাশ করা হয়েছে, অতি যত্নের সঙ্গে এই কালো আইনটাকে পাশ করা হয়েছে, আর ভালো আইনগুলিকে অবহেলা ফেলে দেওয়া হয়েছে। যে কয়টা আইন রহিত করছে, এই যে মানবাধিকার কমিশনের কথা বললাম, গুম বিষয়ক যে অধ্যাদেশটা সেটা, অথবা ধরেন আপনার এই যে বিচারক নিয়োগ, তারপরে আপনার সুপ্রিম কোর্টের যে আলাদা সচিবালয়, এই প্রত্যেকটা আইনকে আপনি বসে ওপেন ডিবেট হোক ভাই, ওপেন ডিবেট। ফুয়াদ ভাই লাগবে না, ফুয়াদ ভাই আইন টাইন পড়াশোনা করছে, ওনাকে আনতে পারি না, আমার সঙ্গে ডিবেট করুক ওপেন, আমি তো আইন বুঝি না, আমার সঙ্গে ডিবেট করুক। তাহলে এই আইনগুলিকে বাদ দেওয়ার জন্য এই সমস্ত যুক্তি দেখাচ্ছে, আর ওনাদের মতো আইন কোনো কথাই নেই ভাই। এইগুলো লোকে আমি বললাম তো, এগুলো ওপেন ডিবেট হোক, এগুলো লোক অজুহাত। মানে মূল কথাটা জানেন কি, সারা এই 14 বছর 15 বছর এদের শিক্ষা হয় নাই, কথাটা ক্লিয়ার। 15 বছরে আওয়ামী লীগের গুটা ধাক্কা কিল ঘুষি খাইয়া ওনাদের শিক্ষা হয় নাই, ওনারা এটা রিপিট করতে চান। যদি কিল ঘুষি মারতে চায় আরামটা, ওই আরামটা আমি আবার চাই ভাই, এটা কোনো লজিক হতে পারে না। আমি আইন মন্ত্রী সালাউদ্দিন আহমেদ অনেক বলতেছি, আসলে যেমন বলে সালাউদ্দিন আহমেদ, আপনারা যেটা করতেছেন আপনারা মনে করেন না এটা করার মাধ্যমে আপনি দেশের মানুষের কাছে হিরো হয়ে গেছেন, এটা হন নাই, বরঞ্চ আপনাদের এই বর্তমানের কারণে পুরো দলটাকে আপনারা জিরো দিকে নিয়ে যাচ্ছেন, এই জন্য আপনাদের মূল্য দিতে হবে। জি, আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে একটু সন্ত্রাস বিরোধী আইনটা প্রসঙ্গে জানতে চাই, যে আমার আরেকটা অনুষ্ঠানে মাসুদ কামাল বলেছিলেন এটি কালো আইন, এখন সংসদে যেভাবে পাশ করা সেটাতে অমোচনীয় কালি, মানে কালো বানিয়ে ফেলা হলো বা কুচকুচে কালো করে ফেলেছে আইন পাশের মাধ্যমে। আপনার কাছে একটু জানতে চাই, আপনি একজন আইনজ্ঞ এবং আইনজীবী, ফলে এই যে বিচার হবার আগ পর্যন্ত স্থগিত, মানে আওয়ামী লীগ বাদ দিয়ে আমি শুধুমাত্র আইনের জায়গাটাতে এই বিষয়টা জানতে চাই, বিচার হওয়ার আগেই একরকম শাস্তি, এটি কি আসলে মানে যদি মানবাধিকার, সংবিধান, আমাদের যে প্রচলিত আইনের রীতিনীতি তার সাথে যায়? বিচারের এখানে দুটো ডিফারেন্ট কোশ্চেন আর কি। একটা হচ্ছে যে আপনি গণ অভ্যুত্থান, আওয়ামী ফাঁসিবাদ, এই বাস্তবতায় আওয়ামী লীগ কোশ্চেন কিভাবে ডিল করবেন, আমি আপনার সাথে বহুবার বলেছি। কংগ্রেশনাল হিয়ারিং এর মডেল আমি পৃথিবীর 6-7টা মডেল আপনাকে তুলে ধরেছিলাম, তার ভিতরে কোনোটা ছিল না যে নির্বাহী আদেশ দিয়ে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, এটা ওখানে ছিল না। তো আমি বোধ করি যে আওয়ামী লীগ কোশ্চেন ডিল করতে হবে, যারা বাংলাদেশের এই বিপর্যয়টা করেছে গত 17-18 বছর, তাদেরকে রাজনৈতিক বিচারিক একটা প্রক্রিয়ার মধ্যে একটা জবাবদিহিতাতে আনতে হবে, এবং সেটা নির্বাহী পদ্ধতিতে না। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল আমি এটাকে একটা সন্ত্রাসী সংগঠন মনে করি ব্যক্তিগতভাবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই সংগঠন নিষিদ্ধ করার পক্ষে আমি তখনও ছিলাম না। এটা কমিটি করা হোক, তদন্ত করা হোক, আপনি এটাকে কি কি কাঠামোগত ফৌজদারি অপরাধ ব্যক্তি এবং দল করেছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন, আপনি যেখানে থাকেন 9/11-এর সময় যে ঘটনাগুলো ঘটে গেছে এবং যে আইনগুলো আমেরিকাতে পাশ হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে পেন্টাগনে, এবং যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন আমেরিকার মতো দেশ, ইউরোপিয়ানরা করেছে সারা দুনিয়াতে,
তাদের এত শক্তিশালী কাঠামো থাকার পরেও, বিচারিক কাঠামো থাকার পরেও তারাই তো গুয়ান্তানামো বে করেছে, তারাই তো বাগরাম এয়ারপোর্টে, কাবুলে, তারপরে বাগদাদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মানবাধিকার লঙ্ঘন করেছে। হুম। এবং এই প্রক্রিয়ার জন্য কিন্তু তারা সারা দুনিয়াতে সমালোচিত হয়েছে। ইংল্যান্ডে আমার নিজের এক্সপিরিয়েন্সে আমরা দেখেছি যে সন্ত্রাস বিরোধী আইন, অথবা এই যে ওই যে 9/11-এর কাঠামোতে যে আইনগুলো তৈরি হয়েছে সারা দুনিয়াতে, সবগুলো আইনই যার যার দেশে কিন্তু ব্যাকফায়ার করছে, ভালো হয়নি। আপনি দেখেন আমাদের সন্ত্রাস বিরোধী আইনটা কোন কাঠামোতে তৈরি হতে পারতো, যেমন ধরেন এখানে একটা জঙ্গি পনা তৈরি হচ্ছে, অথবা হুজি, অথবা আব্দুর রহমান বাংলা ভাই মডেলে তৈরি হচ্ছে, অথবা চিটাগং হিল ট্রাক্সে বিভিন্ন জনগোষ্ঠী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করবার চেষ্টা করতেছে, সশস্ত্রভাবে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এইরকম ফেনোমেনা গুলোকে আপনি এখানে ডিল করতে পারেন, তা ডিফাইন করতে হবে। পলিটিক্যাল পার্টি অথবা পলিটিক্যাল এন্টিটি, সে যতই ফ্যাসিস্ট হোক, তাকে আপনি ওই কাঠামোতে ডিল করতে পারেন না। অথবা এখানে লিগাল ফ্রেমে ফান্ডামেন্টালি প্রবলেম আছে। আপনি আওয়ামী লীগ কোশ্চেন অথবা জামাত কোশ্চেন ডিল করতে গিয়ে আপনি কাঠামোগতভাবে একটা ভুল আইনের আশ্রয় নিচ্ছেন। কিন্তু অথবা বিরোধী দলটা সেইখানে বিরোধিতা করলো কোথায়? মানে এই যে সংবিধান মানে এটি যখন পাশ হলো সংসদে, তখন না, ওই যে বিষয় যেটা হয়েছে কি আপনার মানে আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই এক হয়ে গেছে, আওয়ামী লীগ প্রশ্নে তো সবাই একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে কাঠামোগত পার্থক্যের ব্যাপারে যে একটা পরিশ্রম করে এই কাজটা করা, এই যে কমিশনের দিকে যাওয়া, হিয়ারিং। আমি রিসেন্টলিও বলেছি যে এখন তো সংসদ আছে, আমরা আওয়ামী লীগ কোশ্চেন ডিল করবার জন্য অল পার্টি পার্লামেন্টারি কমিটি করি না কেন, স্ট্যান্ডিং কমিটি করি, একটা ডিল করি। এবং যদি প্রয়োজন হয় এখতিয়ার দেওয়ার জন্য পার্লামেন্টারি কমিটির সাথে আপনি পার্লামেন্টের বাইরের এক্সপার্টদেরকেও নেন, মানবাধিকার এক্সপার্ট, লয়ার, ইন্টারন্যাশনাল, যদি কোনো ব্যক্তিকে এখানে ইনভলভ করতে চান এটা করেন। কিন্তু এই ইস্যুটা হিলটাকে অ্যাড্রেস করতে হবে, কারণ এই 17 বছরের একটা সিরিয়াস হিলিং দরকার জাতির ভিতরে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ গুমের খুনে শিকার হয়েছে। এটাকে সিরিয়াসলি আপনার মানে ওয়াইপ আউট করার সুযোগ নাই যে আপনি করবেন। কিন্তু এই টোটাল কাঠামোতে যেটা হয়েছে না, একটা চেরি পিকিং হয়েছে। আপনি যেখানে থাকেন ওখানে খুব ওয়াইডলি ইউজ ফ্রেজ যে এই কোন বিলটা আলোচনা হবে, কোন বিলটা হবে না, কোনটাতে কতটুকু সময় দিবেন দিবেন না, এইটা খুব ভালো হয়নি। সময়টা কম আসছে আপনার, পার্লামেন্ট কিন্তু অনেক দেরিতে বসছে, আপনার বসার আবার 30 দিনের মধ্যে এগুলো শেষ করতে হবে। এই জন্য আমি বিভিন্ন শোতে প্রস্তাব করেছিলাম যে পুরো জুলাই জাতীয় সনদটাকে একটা সিঙ্গেল বিলে পাশ করে ফেলেন, 2 লাইনে সিম্পলি একটা বিল এনে সনদটা পাশ করেন। করলে যেটা হচ্ছে যে আপনার একটা সেশনে 30 দিনের ভিতরে পাশ করার যে বাধ্যবাধকতা, এটা আপনি শেষ করে ফেললেন। করে তারপরে আপনি আবার বিল টু বিল প্রস্তাবনা, যেখানে অল্টার করা দরকার, যেখানে আপনার সংশোধনী দরকার, বিকল্প বিতর্ক দরকার, সেটা আপনি করেন। তখন আপনি লম্বা সময় নিয়ে সেশনে করতে পারতেন। কিন্তু এখন যেটা হয়েছে, 133টা অধ্যাদেশের ভিতরে প্রায় 30-35টা অর্ডিন্যান্সে সিরিয়াস বিতর্ক দরকার ছিল, যে বিতর্কটা হয় নাই। তার ভিতরে আপনি যেটা এখন রেজ করেছেন এটা একটা। এরকম অনেকগুলো বিষয় ছিল যেটা আমরা বোধ করেছিলাম যে আলোচনার জন্য লাইমলাইটে আসবে, কিন্তু সেটা আসে নাই। এবং আমরা আশা করব যে সংসদের নিয়ে আলোচনা করবে কোনো না কোনো ফর্মের পরে। জি, আপনি গুরুত্বপূর্ণ বিলের কথা বলছেন। আমি এই সংসদের প্রায়োরিটি নিয়ে একটু পরে কথা বলতে চাই, আরেকটু কথা বলতে চাই। কিন্তু এই যে আওয়ামী লীগ প্রসঙ্গে আপনাদের দুজনের কাছে আরেকটু এটা জানতে চাই যে মানে নতুন রকমের কথাবার্তা তো আছে, যেটি আসলে কথাটা নতুন না, পুরনো, যেটি রিফাইন্ড আওয়ামী লীগ প্রসঙ্গ আসছে। ব্যারিস্টার ফুয়াদ, আমরা দেখলাম যে যাদের নাম আলোচনায় ছিল রিফাইন্ড আওয়ামী লীগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে একরকমের একটা পরিণতি, মানে তারা গ্রেপ্তার হলেন, জামিনে বেরিয়ে গেলেন। বাকি নেতারা গ্রেপ্তার হলে, নেতা কর্মী বা আওয়ামী লীগের সাথে কোনো রকম নামগন্ধ আছে এরকম অনেকেই গ্রেপ্তার হয়ে জেলে আছেন, তাদের বের হবার কোনো নামগন্ধ নাই, অপরাধ করুক বা না করুক জেলখানায় আছেন। কিন্তু ইনারা দুজন মানে আমি বলছি সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, তারা জেলখানায় গেলেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে জামিনে বের হয়ে চলে আসলেন। এখানে আসলে কি হচ্ছে, আপনার ব্যাখ্যাটা কি? আপনি আইনজীবী এবং ভেতরের রাজনীতিবিদ হিসেবে ভেতরের অনেক কিছু জানেন। সবাই তো আর চৌধুরী না যে তাড়াতাড়ি বেল পাবে, তাই না? আপনার নামে অবশ্য চৌধুরী আছে, এখন শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরীর সাথে চৌধুরী আছে। হতে পারে যে ওনারা চৌধুরী নামের কারণে একটা বেনিফিট পেয়েছেন আইনের উপরে গিয়ে আর কি। দেখেন এই আলোচনাগুলো তো আমরা করেছি। আপনার আরেকটা বিষয় হচ্ছে, আওয়ামী লীগের লোকজন প্রায় বলে যে আমাদের হাজার হাজার লোক জেলে টেলে আছে। জুলাইয়ের মামলায় যারা গ্রেফতার হয়েছিল তাদের 70 থেকে 80% বেইলে বের হয়ে গেছে। ইতিমধ্যে এটা নিয়ে দেখবেন প্রচুর আলোচনা সমালোচনাও হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের মামলাটা কিন্তু একটা বিশাল অংশের ব্যবসা বাণিজ্য পরিণত হয়েছে। প্রচুর দেখবেন শিরিন শারমিন চৌধুরীর মতো একটা মানুষ, নিজে ঠিক মতো হাঁটতে পারে না, মোটা সোটা, এই লোকটা যাত্রা বাড়ি গেছে খুন খারাপি করতে, বলেন মানে মানে একটা মানে মানে স্টুপিডিটিরও তো একটা প্র্যাকটিক্যাল লেভেল থাকতে হবে। যে মানুষটা সিঁড়িতে উঠতে উঠতে মানে হাঁপায়া অজ্ঞান হয়ে যায়, মানে আপনি তার তো অনেক রাজনৈতিক ক্রাইম আছে। সে একটা ভোট ছাড়া সংসদের সদস্য ছিল, স্পিকার ছিল, ট্যাক্স পেয়ারদের টাকা নিয়েছে, আপনি তাকে ভৎসনা করতে পারবেন। কিন্তু ফৌজদারি অপরাধের ফ্রেমে আনতে হলে তো স্পেসিফিক এভিডেন্স লাগবে। এবং আপনার সাথেও আমি এর আগে সালমান এফ চৌধুরী থেকে শুরু করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মানে তাদের মামলা, তাদের অপরাধ আছে দেখবেন। মাশরাফি, সাকিব আল হাসানরেও দেখবেন খুনের মামলা দিছে, অথচ সাকিব আপাত মস্তক একটা ফাইন্যান্সিয়াল ফ্রড, প্রপার টাউট। ওর বিরুদ্ধে দেখবেন কোনো ফ্রডের মামলা নাই। আপনি শেয়ার বাজারে দুর্নীতি করা, তারপরে জুয়ার বাজারে দুর্নীতি করা, গোল্ড স্মাগলিং এর সাথে ইনভলভ থাকা, এই সব কিছুর বাইরে দেখবেন তারে খুনের মামলা দিয়ে দিছে।
মানে এই এই দুষ্টামিগুলো আমাদের কাছে খুবই অদ্ভুত লাগতেছে, এবং এটা আইনের শাসনের পরিপন্থী। আমরা বারবার বলেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন, আপনার এখানে সাথে বলেছি যে এই মিথ্যা মামলা ইনস্টিটিউশনাল সলিউশন হওয়া দরকার, ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করা দরকার। জেনুইন যদি ফৌজদারি অপরাধ না থাকে তাকে আপনি নজরদারিতে রাখেন, তাকে আপনি পুলিশে বেল দিতে পারে, পুলিশে কথা বলতে পারে যে আপনি কিন্তু নজরদারিতে আছেন, এই শর্তে আপনি চলাফেরা করবেন, আপনি রেসপেক্ট করবেন না, পাসপোর্ট ইউজ করবেন না। আপনি 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 গ্রেফতার করলেন কেন? গ্রেফতার করলে তো আপনাকে একটা ফরম্যাটেড সিস্টেমে ফেলতে হবে। এটার মানে এটা না আপনি একটা মিথ্যা মামলা দিবেন, এটা তো সলিউশন হতে পারে না। তো আর হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ প্রশ্ন, দেখেন আমি বলেছি যে বাংলাদেশে রিফাইন্ড হয়ে আওয়ামী লীগ আসার কোন সুযোগ নাই। বিএনপি আওয়ামী লীগের যে রাজনৈতিক কাঠামো, এই কাঠামোটা হচ্ছে ফ্যামিলির মধ্যে। এবং ৭৫-এর পরে কি হয়েছে দেখেন, হিস্ট্রিতে এই ঘটনা ঘটেছে তো আগে। ৭৫ পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ ভেঙে তো ৪ টুকরা হয়েছে, কারণ পরিবারের সদস্যরা কেউ ছিলেন না। এবং ৭৯-এর নির্বাচনে এই ৪ টুকরাই কিন্তু নির্বাচন করছে, ৪ টুকরাই নির্বাচন করছে। কিন্তু এই আওয়ামী লীগটা ইউনিফাইড হইলো কখন? ৮১-তে যখন হাসিনা দেশে ফিরে আসছে, কাউন্সিল হয়েছে, কাউন্সিলে হাসিনা সভানেত্রী নির্বাচিত হইলো, আব্দুল সামাদ আজাদ সাহেব সেক্রেটারি হইলেন। তাহলে এই রাজতান্ত্রিক পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক কাঠামো, এই দলের কাঠামোর ভিতরে আপনি জিয়া পরিবার অথবা শেখ পরিবারকে বাদ দিয়ে রাজনীতি তৈরি করতে পারবেন না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না, আমার কমন সেন্সে যা পড়ে আর কি। কারণ এখানে নেতা মানার আর কোনো সেকেন্ড অপশন নাই। কোনো ব্যক্তি কোনো মানে আপনার কাছে মনে হয় রিফাইন্ড আওয়ামী লীগের মানে যে ধারণাটা সেটা ঠিক না? চেষ্টা হতে পারে, আমি সাবারি করার চেষ্টা করলাম। এজেন্সি ড্রিভেন কোন উদ্যোগ থাকতে পারে। এর আগে আপনার রাষ্ট্রীয় দল করা হয়েছে না, রাষ্ট্রের উদ্যোগে এই দল সেই দল, হাসিনা করছে, 111-এর সরকার করছে, এটা ফাংশন করে নাই। আবার শেখ পরিবারের সংকট হচ্ছে ফিরে এসে শেখ হাসিনার যে কনটেক্সট ছিল ৭৫-এ, ফিরে এসে হাসিনা বাংলাদেশে বড় হওয়া, জন্ম হওয়া মানুষ, লেখাপড়া করছেন এখানে। তারপরে হচ্ছে যে জি, আমি একটু সামারি করে নিয়ে আসি বিষয়টা। তাহলে আপনি আসলে রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা আছে, কিন্তু আপনি মনে করছেন হালে পানি পাবে না, সংস্থাগুলো করছে বিভিন্ন। আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভবত একই রকম কথা বলছে। একটি গণমাধ্যমের খবর পড়ছিলাম যে এই প্রস্তাবে আসলে শেখ হাসিনা আরো সায়রা, রিফাইন্ড আওয়ামী লীগ ইত্যাদি বিষয়। আমি একটু এই বিষয়টা মাসুদ কামাল আপনার কাছ থেকেও জানতে চাইবো, পুরো বিষয়টা আপনি শুনছিলেন, আপনার একটা পর্যালোচনা জানতে চাইবো। এই যে মানবাধিকার লঙ্ঘন, আরো একটা বিষয় যোগ করে দিই, ব্যাসরাফা যেটি বলছেন, মানবাধিকার লঙ্ঘন বা আইনের শাসনের পরিপন্থী কাজ আওয়ামী লীগ এবং নেতাদের সাথে যেটি হয়ে গেল, তাদের অনেক অপরাধ থাকার সাথে সেগুলোর বিচার হলো না। এতদিন যাবত ধরে তারা বিনা বিচারে গ্রেপ্তার হয়ে থাকলেন। ডক্টর ইউনূস মানে অন্তর্বর্তী সরকার সময় থেকে বিএনপি সরকার, এখানে আসলে মানে আওয়ামী লীগ প্রশ্নে একমত বলেই কি মানবাধিকার আইনের শাসনের পরিপন্থী এই কাজগুলো মানে দুই সরকারই জায়েজ করে ফেলছে কিনা? মাসুদ কামাল। আমি বলি আমি ওই আওয়ামী লীগের প্রসঙ্গটা বলি সবগুলি একসঙ্গে চলে আসবে। সেটা হলো কি, আমি কিন্তু পার্সোনালি মনে করি বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নেতৃত্বে, মানে শেখ হাসিনা অথবা শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্গঠনের আমি কোনো সম্ভাবনা দেখি না। আমি স্ট্রেট হইতে দেখি না। কারণ বাংলাদেশের মানুষ যতটা আওয়ামী লীগের উপর বীতশ্রদ্ধ, সাধারণ মানুষের কথা বলতেছে, অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়, আমি তো রাস্তাঘাটে হাঁটি নাই। সাধারণ মানুষের মানে দেশের আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে, এদের মধ্যে একটা বড় অংশ আছে, তারা 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার পরিবারের দাপটে এতটাই আপনার অভ্যস্ত ছিল যে তারা বিকল্প বলে কিছু ভাবতে পারছে না। এটা একটা জিনিস। কিন্তু আরো যে বড় অংশ একটা, যা নাকি খুবই নিবেদিত প্রাণ, তাদের কাছে আমি যতটুকু শুনেছি এবং যতটুকু বুঝেছি, তারা এই পরিবারকে আর চায় না। এবং শেখ হাসিনা দেখেন, আমি পার্সোনালি বহুবার বলেছি, শেখ হাসিনা কিন্তু নিজেও এই ধরনের চিন্তা করি, কিন্তু দেখেন উনি ছাড়া ওনার পরিবারের আর সবাই কিন্তু অন্য দেশের নাগরিক। ওনার পুত্র কন্যা, ওনার বোনের পুত্র কন্যা সবাই কিন্তু অন্য দেশের নাগরিক, এবং তারা এই দেশে না জীবনে কখনো না আসতে কোনো সমস্যা নাই। এবং উনি এভাবেই সেট আপটা তৈরি করেছেন। উনি এই দেশটাকে বেসিক্যালি মুখে বলতেন ভালোবাসি। আমি পার্সোনালি আমি মনে করি শেখ হাসিনা এই দেশের মানুষকে ঘৃণা করতেন। আমি এটা আমার অবজারভেশন থেকে বলছি, আমি আমার অনুভূতি থেকে বলছি। উনি এই দেশের মানুষকে ঘৃণা করতেন। ঘৃণা করতেন এই কারণে যে উনি মনে করতেন উনার পিতা মাতা ভাই বোন, যারা ভাইয়ের বউ, ছোট ভাই যারা মারা গেছে, এদের এই সম্মিলিত যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য এই দেশের মানুষ দায়ী। কারণ তারা মারা যাওয়ার পর এদেশের কোনো মানুষ তার কোনো প্রতিবাদ করে নাই অথবা কোনো রকম বিরোধিতা করে নাই। এটাই কারণ যে উনি দেশের মানুষকে আপনি ঘৃণাই করতেন। এবং সেই অনুভূতি থেকে উনি ওনার সন্তান এবং ভাই পরিবার সদস্যকে বিদেশে রেখেছেন। এবং ওনার যারা সাংঘাত ছিল, ওনার যারা মানে ঘনিষ্ঠ লোক ছিল, ওদেরকে অবাধ লুটপাট করার একটা সার্টিফিকেট দিয়েছেন। তোমরা লুটপাট করো, বিদেশে নিয়ে যাও, এদেশের মানুষ